বহু বছর পরে ভারতের মানুষ এমন একটি সময়ের সাক্ষী ছিল যেখানে জাতের ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, রাজনৈতিক মতবিভেদ, মতানৈক্যের ঊর্ধ্বে গিয়ে ভারতবাসী দেশের স্বার্থে এক হয়েছিল। এই গদিতে মোদি থাকবে না। মোদিকে জানাতে চাই, সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। আন্দোলনে 19 জন নিহতের ঘটনায় আরও বেড়েছে ছাত্র জনতার ক্ষোভ। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দেন মোদী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে, এমনকি রাজনীতি থেকে অবসরের কথাও শোনা গেছে। দিল্লিতে গুঞ্জন, চাউর হচ্ছে এক খবর, চলছে ফিসফাস। তবে কি ঘটনা ঘটতে যাচ্ছে? এক কট্টরপন্থী নেতার ক্যারিয়ারের জবনিকাপাত কি খুব সন্নিকটে? ঘনিয়ে আসছে সময়। ভোটের আগে গুহায় ধ্যানে বসার রাজনৈতিক ঋষির নাটকে রাজনৈতিক ক্যারিয়ার কি তবে শেষ হতে চলল? বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার রাজনীতি থেকে অবসর নেবেন? উত্তপ্ত ভারতীয় রাজনীতিতে এবার মোদী বিরোধী আন্দোলনের ডাক। বিক্ষোভের নেতৃত্বে জেনজি প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান রাহুল গান্ধী। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের রাজপথে যে ঝড় উঠেছিল, এবার সেই ঝড়ের মেঘ জমেছে ভারতের আকাশে। যে আগুন এতদিন ছিল প্রতিবেশীর ঘরে, আজ তা ছড়িয়ে পড়েছে নিজের উঠোনে। তাই প্রশ্ন উঠছে একটাই, এই আগুনে কি পুড়বে নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ্য ক্ষমতার লৌহ মসনদ? হেলিকপ্টারে চেপে জীবন নিয়ে পালাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্র জনতার চাপে যে নরেন্দ্র মোদী পদত্যাগ করবেন এটা আমরা আগের থেকেই জানতাম, এবং নরেন্দ্র মোদী পালাবেন এটাও আমরা আগের থেকে জানতাম, দেশ যে ত্যাগ করবেন। কেননা বাংলাদেশের ধারসে শ্রীলঙ্কা থেকে শুরু করে সবাই কিন্তু পারে নাই, যত ক্ষমতাধর ছিল কেউ পারে না। এটা যে হবে আর শেখ হাসিনাকে সেখানে রাখছে, সেখানে ইস্যু আসবে না, এটা তো মানাই যায় না। দর্শক, তিনি কিভাবে একটা দেশের একজন সরকার পালিয়ে যাওয়ার পর তারপরে ভারতের মধ্যে জায়গা দিয়েছেন, আর নরেন্দ্র মোদী কিভাবে বুঝতে পারছেন যে সে ঠিক থাকবে। দর্শক, ছাত্র জনতার সামনে টিকে থাকতে পারলো না। চলুন আমরা সরাসরি কথা বাড়াবো না, আমরা সংশ্লিষ্ট ভিডিওটি দেখবো, এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতেই হবে, পুরো ভিডিওটি দেখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তাই না টেনে সুন্দরভাবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শেষ করুন, আপনাদের সাথে কথা আছে শেষে। চলুন আমরা দেখতে থাকি। রিয়াদের রাজপ্রাসাদে আলো নিভে যাওয়ার কথা, কিন্তু ঠিক তখনই এক অলিখিত বৈঠক বসে যায়, যেখানে উপস্থিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চুপচাপ টেবিলের উপর রাখা থাকে এক নথি, সামরিক প্রতিরক্ষা জোট চুক্তির খসড়া। মুহূর্তেই স্বাক্ষর হয়। ঘোষণা আসে, পাকিস্তানের উপর হামলা মানে সৌদির উপর হামলা, আর সৌদির উপর হামলা মানেই পাকিস্তানের জবাব। কূটনীতির মঞ্চে এমন ঘোষণা মানে এক অনানুষ্ঠানিক যুদ্ধ প্রস্তুতির সূচনা। এটি কোনো সাধারণ সামরিক সহযোগিতা নয়, এটি মধ্যপ্রাচ্য ও উপমহাদেশের ভূ রাজনীতির মানচিত্র পাল্টে দেওয়ার মতো ঘটনা। রাত যত গাঢ় হয়, রিয়াদ থেকে ইসলামাবাদ হয়ে দিল্লি পর্যন্ত আতঙ্কের রেখা ছড়িয়ে পড়ে। কেউ হয়তো ভাবছে, এই রাতই কি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে? চুক্তিটি সাধারণ সামরিক সহযোগিতা নয়, বরং এটি মুসলিম বিশ্বে একটি প্রতিরোধ শক্তির প্রতীক। যুদ্ধকালীন বা আক্রমণের পরিস্থিতিতে এই জোটের কার্যকারিতা দেখা যাবে। যেমন, যদি কাশ্মীর বা মক্কা মদিনার সংলগ্ন এলাকায় কোনো সামরিক উত্তেজনা তৈরি হয়, তাহলে এই চুক্তির আওতায় একপাক্ষিক হামলা নয়, বরং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে। সৌদি আরবের তেল আর পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা যখন একসঙ্গে দাঁড়ায়, তখন সেটি শুধু সামরিক নয়, একটি আদর্শিক ঘোষণাও বটে। বিশ্লেষকদের মতে এটি ত্রিমাত্রিক প্রভাব ফেলবে। ১. মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করা। ২. মুসলিম বিশ্বের অভ্যন্তরে নেতৃত্ব প্রতিষ্ঠা করা। ৩. ভারতীয় কূটনৈতিক বলয়কে দুর্বল করা। তুরস্ক, কাতার ও ইরান এই চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে। অনেকেই বলছে এটি এক ইসলামিক ন্যাটোর সম্ভাব্য ভিত্তি। মুসলিম বিশ্বের তরুণ জনগোষ্ঠী এবং নতুন নেতৃত্ব এই ঐক্যের মধ্যে নতুন দিগন্ত দেখছে।
রাজনীতির নাট্যশালায় যখন আখণ্ড ভারত স্বপ্ন নিয়ে মোদি উদ্বেল, ঠিক তখনই পাকিস্তান পরিণত হয়েছে সৌদির পারমাণবিক ছাতায়। স্মরণ করা দরকার, পাকিস্তান শুধু অস্ত্র সমৃদ্ধ নয়, বরং যুদ্ধ পরীক্ষিত একটি রাষ্ট্র। আর এই রাষ্ট্র এখন বলছে, মক্কা মদিনার দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমরা ছুঁড়ে ফেলব। চুক্তিটি কেবল পারমাণবিক ছাতার নয়, এটি মোদির জন্মদিনে এক ঐতিহাসিক কাউন্টার ন্যারেটিভ। যে ভারত তার জন্মদিনে ভারত মাতার জয় ঘোষণা করছে, ঠিক সেই দিনই মুসলিম বিশ্ব তার আত্মরক্ষার গোপন কোড প্রকাশ করল। এই সময় চয়ন স্বাভাবিক ছিল না, এটি ছিল কৌশলগত এক ঘুঁটি। যেন মোদির জন্মদিনেই আঞ্চলিক নেতৃত্ব কে দিচ্ছে সেই প্রশ্নে পাকিস্তান তার নাম লিখে দিল। চুক্তির মাধ্যমে পাকিস্তান এখন মুসলিম ভূমির আধিকারিক রক্ষাকর্তা রূপে আবির্ভূত। এটি কেবল ঘোষণায় সীমাবদ্ধ নয়, ইতিহাসে পাকিস্তানের ভূমিকায় এই দাবি সমর্থন করে। 2019 সালে ভারতের 370 ধারা বাতিলের পর পাকিস্তান আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুটি জোরালোভাবে তোলে, ওআইসিতে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে এবং জাতিসংঘে পর্যন্ত প্রশ্ন তোলে। এবার সেই একই ভূমিকায় তারা সৌদির ছায়াচ্ছন্ন সমর্থন সহ আরও সংগঠিত ও সামরিকভাবে ক্ষমতাশালী অবস্থান থেকে কাজ করবে। এবারের পার্থক্য, তাদের পাশে এখন শুধুই সহানুভূতি নয়, একটি চুক্তিবদ্ধ প্রতিরক্ষা প্রতিশ্রুতি রয়েছে। যদি আগামী দিনে ভারত কাশ্মীরে নতুন করে দমন পীড়ন চালায় কিংবা সীমান্ত যুদ্ধের পায়তারা করে, তাহলে শুধু পাকিস্তান নয়, এই চুক্তির মাধ্যমে সৌদি আরবও তাতে সরাসরি টানা পড়তে পারে। ভারতের জন্য 3টি বড় বিপদ। গালফে কর্মরত ভারতীয়দের সংকট, প্রায় 70 লক্ষ ভারতীয় এই অঞ্চলে কর্মরত। যে কোনো উত্তেজনায় তাদের জীবন ও অর্থনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। জ্বালানি নিষেধাজ্ঞার আশঙ্কা, সৌদি ও গালফ অঞ্চল থেকে ভারত তার জ্বালানির একটি বড় অংশ আমদানি করে। যুদ্ধ বা উত্তেজনায় সরবরাহ ব্যাহত হলে ভারতের অভ্যন্তরীণ বাজারে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। মুসলিম বিশ্বে ভারতের ভাবমূর্তির পতন। ভারত বহু বছর ধরে গালফ রাষ্ট্রগুলোর সঙ্গে অপূর্ব সম্পর্ক গড়ে তুলেছিল, এখন তা এক ধাক্কায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান এই চুক্তিকে শুধুই সামরিক নয়, ডিপ্লোম্যাটিক ডিটারেন্স হিসেবেও ব্যবহার করবে। এটি একদিকে ভারতের প্রতি এক ঘোরতর বার্তা, অন্যদিকে মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রতীক। এর ফলে ওআইসির ভেতরেও পাকিস্তান একটি নতুন বলয় তৈরি করতে পারবে, যেখানে সৌদি আরব প্রথমবারের মতো সরাসরি সামরিক শর্তে পাশে দাঁড়াবে। এই অবস্থায় ভারতের প্রতিরক্ষা ছিল স্বাভাবিকভাবেই সতর্ক। দিল্লির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও অভ্যন্তরীণ বৈঠকে এটিকে অ্যালার্মিং ডেভেলপমেন্ট বলে আখ্যায়িত করা হয়েছে। র ও এনএসএ সূত্র বলছে, পাকিস্তান শুধু চুক্তি করেনি, এক বৈশ্বিক মুসলিম ব্লক গঠনের নেতৃত্ব নিচ্ছে। এটাই আসল চিন্তার বিষয়। এই জোট শুধু ইসরায়েল বিরোধী নয়, ভারতের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার উচ্চাশা এবং উপমহাদেশে একছত্র আধিপত্যের পরিকল্পনার বিরুদ্ধেও এটি এক আদর্শিক প্রতিরোধ। ভারত 2019 সালে কাশ্মীরের 370 ধারা বাতিলের মতো পদক্ষেপের মাধ্যমে উপমহাদেশে হিন্দুত্ববাদী একনায়কতত্ত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তখন থেকেই মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া জমছিল। এখন এই চুক্তির মাধ্যমে তা একটি সামরিক কাঠামোয় রূপ পেল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তি নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও দেশের গোয়েন্দা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা বিষয়টিকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন। তারা বলছেন, ভারত এখন কেবল ইসলামাবাদের সঙ্গে নয়, বরং এক বিস্তৃত মুসলিম কৌশলগত ছায়ার মুখোমুখি। পাকিস্তান যদি এই ব্লকের নেতৃত্ব পায়, তাহলে ভারতের কূটনীতিকরা নিজেদেরই প্রশ্ন করবেন, আমরা কি এক বিশাল মুসলিম প্রতিরক্ষা ছায়ার ভেতর আটকে যাচ্ছি? মুসলিম ব্লক যদি অর্থনৈতিক সহযোগিতা ও সামরিক মহড়ার দিকেও এগোয়, তাহলে ভারতের বেল্ট অ্যান্ড রোডের বাইরে গিয়ে বিকল্প তৈরি করার স্বপ্নও ম্লান হয়ে যাবে। চুক্তির পরপরই পাকিস্তান চীনের সঙ্গে 40টি J-35 5th জেনারেশন ফাইটার জেট কেনার চুক্তি করে। এই বিমান শুধু প্রযুক্তির দিক থেকে নয়, বরং গোপনতা ও যুদ্ধের সক্ষমতার দিক থেকেও বিশ্বের অন্যতম আধুনিক। এটি পাকিস্তানকে কেবল আকাশ প্রতিরক্ষায় নয়, বরং আক্রমণাত্মক মহড়া পরিচালনায়ও এক নতুন মাত্রা এনে দেবে। সম্প্রতি পাকিস্তান এই বিমান নিয়ে মধ্যপ্রাচ্যে এক যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করেছে, যেখানে সৌদি, কাতার ও তুরস্কও অন্তর্ভুক্ত থাকবে বলে গুজব রয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধুই প্রতিরক্ষা মহড়া নয়, বরং মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ এশিয়ায় এক নতুন প্রতিরক্ষা অক্ষ নির্মাণের ইঙ্গিত। এটি ভারতের জন্য দ্বিতীয়বারের মতো গালওয়ান টাইপ স্ট্র্যাটেজিক শক হয়ে উঠতে পারে, কারণ এবার শুধু সীমান্তে নয়, আকাশেও প্রতিপক্ষ জোটবদ্ধ হয়ে উঠছে। ভারতীয় বিমান বাহিনীর হাতে রাফেল থাকলেও একসঙ্গে চীন, পাকিস্তান ও সৌদি ফ্ল্যাঙ্কে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতের প্রতিক্রিয়া সীমিত হয়ে পড়বে। একজন ভারতীয় বিশ্লেষকের ভাষায়, এটা শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বরং ভারতের একক আধিপত্য স্বপ্নের শেষ ঘণ্টা। চুক্তির খবর ছড়াতেই দিল্লির সাউথ ব্লকে মিটিং শুরু হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল একটাই প্রশ্ন ছুড়ে দেন, আমরা কি ঘিরে ফেলছি না ঘেরাও হয়ে যাচ্ছি? নীরবতা নেমে আসে কক্ষে, কারণ কেউই আর নিশ্চিত নয় সৌদি কি আর আগের মতো বন্ধু আছে, আর পাকিস্তান সে কি একাই খেলছে না নেতৃত্ব নিচ্ছে এক নতুন ইসলামিক জোটের। যুদ্ধ শুরু হয়নি, তবু ইতিহাস জানে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয় তখন যখন কেউ একা হয়ে যায়।
গত এক বছরে বাংলাদেশ নেপালের রাজনীতিতে নাটকীয় পালাবদল দেখেছে বিশ্ব। দুই দেশের আন্দোলনের ধরন এবং রাষ্ট্রপ্রধানদের পরিণতি একই রকম। দুই দেশেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্র সমাজ। এবার ভারতেও একই কৌশল অবলম্বন করছে বিরোধীরা। নরেন্দ্র মোদীকে হঠাতে জেনজির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে কি দক্ষিণ এশিয়ায় আরও একটি নাটকীয় পালাবদলের অপেক্ষায় বিশ্ব? দ্রুত পাল্টাচ্ছে বিশ্ব রাজনীতি, বদলেছে আন্দোলনের দৃশ্যপট। শুধু দক্ষিণ এশিয়ায় গত 4 বছরের মধ্যে 3টি নাটকীয় পালাবদল দেখেছে বিশ্ব। তার মধ্যে অন্যতম বাংলাদেশ ও নেপালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। দুই দেশের আন্দোলনের ধরন এবং ফলাফল একই। নেতৃত্বে ছিল দুর্বার জেনজি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী সরকার টানা 3 মেয়াদে দেশে ভয়ঙ্কর স্বৈরশাসকে পরিণত হয়। এই সময় দুর্নীতি, লুটপাট, বিরোধী মতধারীদের নির্যাতন, গুম, হত্যার বৈষম্যের অনন্য নজির দেখেছে বাংলাদেশ, যার প্রেক্ষিতে গণ আন্দোলন গড়ে তোলে তরুণ ছাত্র সমাজ। এক পর্যায়ে সেই আন্দোলনে টিকতে না পেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। একই চিত্র দেখা যায় নেপালেও। দীর্ঘদিনের অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির ছাত্র সমাজ। শেষমেশ বাধ্য হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার একই আন্দোলনের শক করছে ভারতও। টানা 3 মেয়াদ ধরে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদীর বিজেপি সরকার হঠাতে গণ আন্দোলন গড়ে তুলতে তরুণ জেনজি জেনারেশনকে আহ্বান করলেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই আহ্বান জানান তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। রাহুল লিখেছেন, দেশের যুব, ছাত্রছাত্রী এবং জেনজি সংবিধান রক্ষা করবে, গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোট চুরি রুখবে। আমি সব সময় তাদের পাশে থাকব। রাহুল গান্ধীর এই আহ্বানকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির নেতা আইপি সিং। এক্স পোস্টে তিনি লিখেছেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য এখন জেনজি বিপ্লবের প্রয়োজন। দেশের যুব সমাজ তাদের অধিকারের জন্য জাগ্রত হচ্ছে। এদিকে রাহুলের এই পোস্টের পাল্টা জবাবে বিজেপি বলেছে, বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস। বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে উল্টো কংগ্রেসকে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন। বলেন, ভারতের জেনজি পরিবারতন্ত্র, দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী। তিনি প্রশ্ন তোলেন, কেন নেহেরু, ইন্দিরা, রাজীব এবং সোনিয়ার পরে রাহুলকে কেন মেনে নেবে? জেনজি কেন আপনাদের বের করে দেবে না? বিজেপির এই নেতা বলেন, জেনজি বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র, নেপালকে হিন্দু রাষ্ট্র করেছে। ওরা ভারতকে হিন্দু রাষ্ট্র করবে না কেন? ওরা আসছে, তোমরা দেশ ছাড়ার জন্য তৈরি হও। এদিকে প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের পরপর এমন নাটকীয় রাজনৈতিক পালাবদল বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার জেরে এখন থেকে সতর্ক অবস্থান নিতে শুরু করেছে মোদীর বিজেপি সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে স্বাধীনতার পর থেকে শুরু করে বিশেষ করে 1974 সালের পরের সব আন্দোলন বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন। এর প্রধান লক্ষ্য আন্দোলনের কারণ, আর্থিক উৎস, ফলাফল এবং পর্দার আড়ালের খেলোয়াড়দের খুঁজে বের করে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং। দর্শক, আপনাদের কি মনে হলো? আপনাদের মন্তব্যটা কি আসলেই নরেন্দ্র মোদীকে আসলে দেশ ত্যাগ করা উচিত কিনা, দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত কি হবে কিনা? আপনাদের মন্তব্য যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং যারা বাংলাদেশে দেখছেন তারাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সবচেয়ে আলোচিত সমালোচিত ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন সব আলোচিত ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।